আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাসিক্যাল মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি মূলত সাইক্লিক কোঅর্ডিনেট বা চক্র স্থানাঙ্কের সাথে রিলেটেড। তো প্রশ্নটি এরকম আছে যে সার্বজনীন ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্কে যুগ্ম হয় তবে তা সংরক্ষিত হবে। এই প্রশ্নটা এইরকম বলা আছে আমাদের, কিন্তু চক্রবৃদ্ধি স্থানাঙ্কটা চক্রবদ্ধ স্থানাঙ্কটা কি বা সাইক্লিক কোঅর্ডিনেট এই জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি বরাবরই বলে থাকি যে ক্লাসিক্যাল মেকানিক্সে কোঅর্ডিনেট এই বিষয়টা কিন্তু মানে স্থানাঙ্ক ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে হয়, আমাদের বোঝা লাগে। তো ঠিক আছে, আমি এই জিনিসটা সাইক্লিক কোঅর্ডিনেট বা চক্রবদ্ধ স্থানাঙ্কটা কি এইটা আগে দুই এক মিনিট আমি এটা একটু লেকচার দিই, এইটা বুঝাই নেই। তারপরে আমি যদি এই কোশ্চেনটা সলভ করি আপনারা খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন। কোশ্চেনটা সলভ করতে আমাদের বেশি সময় লাগবে না, 3-4 মিনিট লাগবে। খুব ছোট প্রশ্নটা, কিন্তু আমাদের এই মূল বেসিকটা জানা লাগবে। ওকে, তো এইখানে আমি একটা দোলক, হ্যাঁ এটা একটা 3 ডাইমেনশনাল দোলক। এটা স্বাভাবিক দোলকের মতো না। এই যে এটা এম দ্বারা বোঝাচ্ছে যে বস্তুটার ভর আর কি। এটা একটা মানে একটি বস্তু এরকম 3 ডাইমেনশনালে সে দোলতেছে দোলক, যার ক্ষেত্রে সেই তিনটা এখানে একটা ফাই কোণ উৎপন্ন করছে, আরেকটা থিটা কোণ উৎপন্ন করছে, এবং তার আরেকটা কোঅর্ডিনেট সেটা হচ্ছে আর। হ্যাঁ, তো আমরা এই দোলকটার জন্য বলতে পারি যে এখানে আর ফাই এবং কি থিটা, তার জন্য এই তিনটা স্থানাঙ্ক আমরা বিবেচনা করতে পারি, কারণ আরও একটা স্থানাঙ্ক এবং তাদের থিটাও একটা স্থানাঙ্ক। ওকে, তো আমরা সার্বজনীন স্থানাঙ্কে দেখছিলাম যে স্থানাঙ্কটা যে কিছুই হতে পারে। সেটা হতে পারে থিটা কোণ বা আমাদের ব্যাসার্ধ বা দৈর্ঘ্য বা আদার কিছু। তো এখন এই তিনটা জিনিস আমরা বিবেচনা করলাম ফার্স্টেই। ওকে, এবার একটা খেয়াল করুন বিষয়টা। এই দোলকটার জন্য যে গতিশক্তি বিভব শক্তি হয় সেটা আমি আগে লিখে রাখছি, কারণ এটা কিভাবে যে এই যে বিয়ের রাশিটা কিভাবে আসলো এটা আমার দেখানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে সাইক্লিক কোঅর্ডিনেট জিনিসটা কি বলতে চাচ্ছে, এই জিনিসটা কোথায় আসলে অ্যাপ্লাইটা হচ্ছে এই জিনিসটা দেখানো। ওকে, তাই আমি ফার্স্টে এটা লিখে রাখছি। এটা এত ডিটেলস আমি বোঝানোর কিছু মনে করি না। আমরা একটু খেয়াল করি, আমরা জানি যে ল্যাগ্রাঞ্জিয়ান এল সমান কি টি মাইনাস ভি। তো টি মাইনাস ভি, টি এর মানটা আমরা বসাই হাফ আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার ফাই ডট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা ছিল আমাদের কি টি এর মান। পরবর্তীতে আমরা জি এর মানটা বসাই দিই এম জি আর কস থিটা। তো এখন এই বিষয়টা থেকে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান বের করলাম। এবার একটা মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ জানি। কিরকম গতির সমীকরণটা যদি আমি এখানে থিটা এবং ফাই এর জন্য কল্পনা করি, আমরা লিখতে পারি যে থিটা, এটা কিন্তু কারো খাতায় লিখতে হবে না, হ্যাঁ এটা জাস্ট বোঝার জন্য। কেউ খাতা কলম এখনই হাত দিবেন না, আমি যখন বলবো তখন। ওকে, আমি এটা বোঝাচ্ছি আর কি। ফাই এবং থিটার জন্য যদি আমরা এই দুইটা স্থানাঙ্কের জন্য যদি আমরা ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ কল্পনা করি, তাহলে ল্যাগ্রাঞ্জের সমীকরণটা হয় এরকম যে আগে ডিটি দিয়ে নিই। ডিটি অফ ডেল এল বাই ডেল ফাই এর জন্য আগে চিন্তা করি ফাই ডট মাইনাস ডেল এল বাই ডেল ফাই ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ আসবে এই ফাই এর জন্য। থিটার জন্য যদি আবার ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নির্ণয় করতে চাই, কি আসে ডিটি অফ ডেল এল বাই থিটা। এবার তাহলে ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়াল টু 0। এটা আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ আসে এই দুইটা কোঅর্ডিনেট থেকে। আমরা আর স্থানাঙ্কের জন্য বিবেচনা করতেছি না। আমার তো এই জিনিসটা বোঝানোর দরকার নেই আপনাদের, আমার দরকার শুধু সাইক্লিক কোঅর্ডিনেটটা আসলে কোন জায়গায় ক্লিক করে, কোন জায়গায় এটা বোঝানোর ট্রাই করতেছি। তো এখন
এই সমীকরণ দুইটাতে আমরা যদি এই ল্যাগ্রাঞ্জিয়ানের মানটা বসাই, এই এল এর মানটা, কেন এল এর মানটা বসাবো, কারণ এই যে দেখুন ডেল এল, এই যে ডেল এল বাই ডেল ফাই বা ডেল এল বাই ডেল থিটা, মানে এই এল এর মানটাকে আমরা থিটা ডট ফাই থিটা এগুলোর সাপেক্ষে এটাকে কি করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তো পার্শিয়াল ডেরিভেটিভ যদি আমি করতে চাই, একটু খেয়াল করুন, এখানে আমরা সাইক্লিক কোঅর্ডিনেটটা বুঝে ফেলবো। সাইক্লিক কোঅর্ডিনেটটা বলতে চাচ্ছে যে যেই স্থানাঙ্ক বা যেই কোঅর্ডিনেট বিষয়টা, যেই স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটটা যদি ল্যাগ্রাঞ্জিয়ানের উপর নির্ভরশীল না হয়, কোনো একটা স্থানাঙ্ক বা কোনো একটা কোঅর্ডিনেট যদি ল্যাগ্রাঞ্জিয়ানের উপর কি না হয়, নির্ভরশীল না হয়, তাহলে ওই স্থানাঙ্কটাকে আমরা সাইক্লিক বা চক্রবদ্ধ স্থানাঙ্ক বলি। এখন স্থানাঙ্ক তো অনেক কিছু হতে পারে, এক্স ওয়াই জেড কিউ ফাই থিটা সাই, অনেক কিছু। হ্যাঁ, আমরা তো এখানে থিটা, এই যে তিনটা ধরছিলাম, আর ফাই থিটা, তো তার মধ্যে আমি আবার দুইটা আরো শর্ট করে নিয়ে আসছি। তো এখন বিষয়টা দেখবো যে আমরা এখানে তো এই থিটা ডট একটা স্থানাঙ্ক, ফাই আর একটা স্থানাঙ্ক, থিটা ডট একটা স্থানাঙ্ক, থিটার একটা স্থানাঙ্ক, এই স্থানাঙ্কগুলো কি ল্যাগ্রাঞ্জিয়ানের উপর নির্ভর করে কিনা। যদি ল্যাগ্রাঞ্জিয়ানের উপর নির্ভর করে তাহলে সে কিন্তু চক্রবদ্ধ স্থানাঙ্ক হবে না। যদি না করে, ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে যদি ওই স্থানাঙ্কটা নির্ভরশীল না হয়, নির্ভর না করে, ডিপেন্ড না করে, তাহলেই সে চক্রবদ্ধ স্থানাঙ্ক হবে বা সাইক্লিক কোঅর্ডিনেট হবে। এবার 1 নং সমীকরণটা আমরা একটু খেয়াল করি, বা 2 নং যে কোনো, আচ্ছা আমরা 1 নংটা একটু খেয়াল করি ফার্স্টেই, তাহলে আমরা একটু ইজিলি বুঝতে পারবো। এখন এই এল কে আমরা ফাই ডটের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। ওকে, খেয়াল করুন তো, দেখুন তো আমরা পরবর্তী এই রাশিটাকে কিন্তু করতে পারতেছি না, এটার মধ্যে কিন্তু ফাই নাই, ফাই আছে, ফাই ডটের সাপেক্ষে করতেছি, ফাই নাই, ডট তো দূরের কথা, ফাই ডট কোনোটাই নাই। তাহলে আমাদের শুধু এইটুকু বেঁচে থাকে, এই অংশটুকুর জন্য দেখি ফাই ডট আছে কিনা। প্রথম অংশের জন্য এটা তো ধ্রুবক রাশি, হ্যাঁ, এটার সাথে গুণ আছে, এখানে ফাই ডট নাই, হ্যাঁ এইখানে ফাই ডট আমি দ্বিতীয় রাশিতে পাইছি। তাহলে এই অংশটুকুর পার্শিয়াল ডেরিভেটিভ করলে একটা রেজাল্ট আমি পাবো। তার মানে আমার ফাই ডট, এই যে এখানে 1 নম্বর সমীকরণে তো ফাই ডট, দ্বিতীয়তে নাই, তো 1 নং সমীকরণের জন্য আমাদের কিন্তু ফাই ডট আমরা পেয়ে গেছি। তো ডেল এল বাই ডেল ফাই ডট এইটার মান কিন্তু অলরেডি আছে, তাই আমরা ফাই ডটকে আর কি বলতে পারতাছি না, সাইক্লিক কোঅর্ডিনেট বলতে পারবো না। এবার দেখি ফাই আছে কিনা। তো আমাদের দ্বিতীয়, মানে যেটা বিভব শক্তি রাশি, সেখানে তো ফাই নাই, তাহলে ওইটা এমনি 0। তাহলে এইটুকুর মধ্যে কি ফাই আছে কি না দেখি। এইটুকু তো আমাদের ধ্রুব রাশি, আর থিটা ডট, এখানে ফাই নাই, প্লাস আর স্কোয়ার ফাই ডট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখানে ফাই ডট আছে, হ্যাঁ, এখানে কিন্তু দেখুন একটা জিনিস, ফাই ডট যেই কথা, ফাই কিন্তু একই কথা না। ওকে, এই দুটা কিন্তু আলাদা বিষয়। ও একটা সত্তা, ও আর একটা সত্তা। ও মানে আমি যদি এক্স ডটকে যদি আমি চিন্তা করি, সে হচ্ছে বেগ, কিন্তু আমি যদি এক্সকে চিন্তা করি, সে তো আর বেগ না, সে হবে দৈর্ঘ্য বা দূরত্ব, না, আমরা এটা কিন্তু জানি। তো এখন এই জন্যই আমরা বলতেছি ফাই ডট আর ফাই কিন্তু এক জিনিস না। তাহলে আশা করি আপনারা একটু বিষয়টা ধরে ফেলছেন যে আসলে ভাইয়া কি বলতে চাচ্ছিলাম, যে যেহেতু এই ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে কোথাও ফাই নাই, কি নাই, এই যে ফাইটা, এই ফাইটা যেহেতু নাই, তাহলে এই ফাইটাই হবে কি, চক্রবদ্ধ স্থানাঙ্ক। ওকে, তাহলে আমরা এই যে ডেল এল, এই যে ডেল এল বাই ডেল ফাই, এইটার মান কি হবে আসলে, এই ল্যাগ্রাঞ্জিয়ানটার এটার মান 0, যেহেতু নাই রাশি, এইটার মানও 0, টোটাল মানই কিন্তু কত, 0 আসতেছে। ফলে এই ফাইটা হবে কি, ফাই হবে চক্রবদ্ধ স্থানাঙ্ক, চক্রবদ্ধ স্থানাঙ্ক। ওকে, তাহলে আমরা কিন্তু একটা চক্রবদ্ধ স্থানাঙ্কর একটা ছোট্ট ডেমো আমরা বলতে পারি যে শিখেছি। এবার 2 নং, আমরা একটু 2 নম্বর সমীকরণের জন্য এই জিনিসটা একটু খেয়াল করে দেখি। আমাদেরকে থিটা ডটের সাপেক্ষে কি করতে হবে, থিটা ডটের সাপেক্ষে এই ল্যাগ্রাঞ্জিয়ানকে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই থিটা ডটের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানকে পার্শিয়াল ডেরিভেটিভ আগে করি আমরা। দেখি প্রথমটা আমাদের ধ্রুব রাশি, হ্যাঁ এটা তো থাকবেই। তো
তো থিটা ডট আছে কিনা আমাদের, হ্যাঁ প্রথম এই রাশিটার জন্য আমরা থিটা ডট পেয়ে গেছি, পার্শিয়াল ডেরিভেটিভ করলে 0 হয় না, ওকে। আর পরেরটা যেহেতু থিটা ডট নাই তাহলে ওইটার মান 0, তাহলে আলটিমেটলি আমরা এই প্রথম অংশটুকু থেকেই আমরা মান পাবো। আবার এখানে যেহেতু থিটা ডট নাই পরেরটা 0 হবে। তো থিটা ডটের মান আমরা ল্যাগ্রাঞ্জিয়ানে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ড করতেছে। আবার থিটা কি আছে কিনা দেখি, আমাদের এই অংশে থিটা নাই, এই অংশে আছে কিনা, হ্যাঁ সাইন স্কোয়ার থিটা, এই যে এখানে থিটাটা আছে, তাহলে থিটাও কিন্তু প্রথম অংশের জন্য ডিপেন্ড করতেছে। পরবর্তী অংশের জন্য আছে কিনা, হ্যাঁ পরবর্তী অংশের জন্য থিটা আছে। তাহলে দেখা গেল যে এখানে থিটা ডট এবং থিটা এই দুইটাই কিন্তু এই ল্যাগ্রাঞ্জিয়ানের উপর নির্ভর করতেছে। ফলে 2 নং সমীকরণে আমাদের কি নাই, চক্রবদ্ধ স্থানাঙ্ক নাই। তো আমাদের এইটা ছিল একটা চক্রবদ্ধ স্থানাঙ্কের একটা ছোট্ট ডেমো। আপনারা যদি চক্রবদ্ধ স্থানাঙ্ক সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে একটা কাজ করবেন, আপনারা ডক্টর সাইদুজ্জামান বই থেকে কিছু বেসিক দেখে নিতে পারেন। এছাড়া আর তো রিসোর্স আমি দেখি না অন্যান্য বইয়ের মধ্যে, এই ছাড়াই একটু মোটামুটি একটা এক্সাম্পল, এই দোলকের এক্সাম্পলটাই দিছে, আমি এটা বুঝাই দিছি, তারপর আপনারা চাইলে একটু দেখতে পারেন বই থেকে। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই প্রশ্নটার এবার সমাধান করব, কারণ আমরা চক্রবদ্ধ স্থানাঙ্ক বা সাইক্লিক কোঅর্ডিনেট বুঝে গেছি। তো আমি মাঝে মধ্যে একটু কাশি দিতেছি, তার কারণে আমি আসলে এক্সট্রিমলি সরি। আমার শরীরটা খুবই অসুস্থ, তো ঠান্ডা আমি কমতেছে না, তো তারপরও আমি আপনাদের ক্লাসগুলো দেওয়ার ট্রাই করতেছি, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আচ্ছা, তো আমরা ফার্স্টেই লিখতে পারি যে এটার উত্তরে সংরক্ষণশীল সিস্টেমের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ, আমরা এটার উত্তর যদি লিখি, এইবার আপনারা খাতায় লিখবেন সংরক্ষণশীল সিস্টেমের জন্য কি লিখব, সংরক্ষণশীল সিস্টেমের জন্য, সবাই খাতায় লিখতে পারেন, সিস্টেমের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ল্যাগ্রাঞ্জের সমীকরণ আচ্ছা, সংরক্ষণশীল সিস্টেমের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ হতে পাই, আমরা লিখতে পারি যে হতে পাই। তো কি পাই আসলে, ল্যাগ্রাঞ্জের সমীকরণ কিন্তু আমরা জানি না, আমরা জানি ডেল এল বাই ডেল কিউ ডট জে, এটা কি সার্বিক স্থানাঙ্কের জন্য আমরা নিলাম। আমরা প্রথম যে এক্সাম্পলটা দিছি ওইটা থিটা, আমরা স্থানাঙ্কটা যেটা ধরে নিয়েছিলাম, আমরা সার্বিক স্থানাঙ্কের জন্য কিন্তু এটা ল্যাগ্রাঞ্জে লিখতেছি। পরেরটা ডেল এল বাই ডেল কিউ জে ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ, গতির সমীকরণ হতে আমরা জানি সার্বিক স্থানাঙ্কের জন্য। তো সংরক্ষণ সিস্টেমের জন্য যদি এটা হয় তাহলে আমরা একটু আগে চক্রবদ্ধ স্থানাঙ্ক সম্পর্কে জানছি না, সাইক্লিক কোঅর্ডিনেট সম্পর্কে। এবার আমরা একটু লিখে দেই যে যদি এই যে কিউটা, এই কিউ জে ডেল কিউ জে বা কিউ জেটা চক্রবদ্ধ স্থানাঙ্ক হয়, আমরা কি লিখব যে কিউ জে চক্রবদ্ধ স্থানাঙ্ক হলে চক্রবদ্ধ স্থানাঙ্ক হলে আমরা এখানে কিউ যেটা কেন ধরছি আমি বলতেছি, এটা রেজাল্ট যখন আসবে তখন অটোমেটিক আপনি বুঝে যাবেন যে এই কিউ, এখানে তো দুইটা রাশি না, এই দুইটার মধ্যে আমরা ধরলাম যে পিছনেরটাই যদি আমাদের চক্রবদ্ধ স্থানাঙ্ক হয়ে থাকে, হ্যাঁ, কারণ আমরা এই যে প্রথমে যে একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে, সেখানে কিন্তু আমাদের ফাই ডট কিন্তু ছিল না, কিন্তু আমরা ফাইটা কিন্তু আমাদের চক্রবদ্ধ স্থানাঙ্ক হয়েছিল, কারণ এটা ল্যাগ্রাঞ্জিয়ানের উপরে ডিপেন্ড করে নাই। তো ঠিক একইভাবে আমরা ডটটা না নিয়ে আমরা ওই যে ডট ছাড়া যেটা, সেটা কি আমরা চক্রবদ্ধ স্থানাঙ্ক হিসাবে কি করলাম, কল্পনা করলাম। তাহলে এইটা যদি চক্রবদ্ধ স্থানাঙ্ক হয় তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান এল কোনোভাবেই কি না, এই কিউ জে এর উপর কি না নির্ভর করবে না। তাহলে আমরা লিখতে পারি যে এইটা যদি চক্রবদ্ধ স্থানাঙ্ক হয় তাহলে এল বা ল্যাগ্রাঞ্জিয়ান কোনোভাবেই কি না কিউ জে এর উপর
নির্ভরশীল নির্ভরশীল না। তাহলে এটা যদি কোনো মানে কোনোভাবেই এর উপর নির্ভরশীল বা এর উপর নির্ভরশীল করবে না বা নির্ভরশীল হবে না বা নির্ভর করবে না বা নির্ভরশীল না দিতে পারেন, নির্ভর করবে না এটা দিলেও হয়। আচ্ছা, তাহলে এই কিউ যেটা তো এল এর উপর নির্ভরশীল হবে না, তার কারণেই তো এটা চক্রপথ স্থানাঙ্ক বা সাইক্লিক কোঅর্ডিনেট। তাহলে আমরা কিন্তু লিখতে পারি এটা যদি মানে এটার উপর নির্ভরশীল না করে, তাহলে এই রাশিটা মানে আমরা একটা ল্যাগ্রাঞ্জ এল এর মান পাবো না, এল অপেক্ষকের মান আমরা কিন্তু বাইর করবো। যেমন এল টি মাইনাস বি, তার একটা রেজাল্ট আসবে না, ধরলাম এই রেজাল্টটা। এই রেজাল্টের মধ্যে কিন্তু পরবর্তীতে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করলে দেখবো যে কিউ ডেল কিউ যে রাশি থাকতেছে না, ফলে যেহেতু না থাকে তাহলে টোটাল জিনিসটা কি হবে, তাহলে ডেল এল বাই ডেল কিউ যেটা আসলে আলটিমেটলি জিরো হবে না। কারণ আমরা দেখবো যে গতিশক্তির অংশের মধ্যেও সেই কিউ নাই, বিভব শক্তির অংশ তো কিউ নাই, তাহলে দুটোটার পার্শিয়াল ডেরিভেটিভ তো জিরোই হবে, কারণ তার মধ্যেও নাই, তার মধ্যেও ওর কোনো রাশিই নাই। তাহলে আমি কাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব? ফলে আমরা একটু লেখা দিতে পারি এখানে, যেহেতু নির্ভরশীল না তাই আমরা লিখতে পারি ডেল এল বাই ডেল কিউ যে ইকুয়াল টু জিরো হবে না, এটা হবে অবশ্যই, এটা হবে। তো আমরা এবার একটা কাজ করি, আমরা 1 নং হতে পাই এবার লিখি, কারণ প্রশ্নটা খুবই ছোট তো দেখাই আমি। আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, 1 নং যা আছে তা লিখতেছি, ডিটি ডেল এল বাই ডেল কিউ জে মাইনাস ডেল এল বাই ডেল কিউ জে ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এটা ছিল আমাদের 1 নং। তাহলে এই মানটা তো আলটিমেটলি জিরো হবে কেন? এই যে আমরা বলে দিছি ফার্স্টে যে এল এর উপর কিউ জে নির্ভর করবে না। হ্যাঁ, এলটা কোনোভাবেই কিউ জে এর উপর নির্ভরশীল না, এই জন্যই আমরা এটাকে জিরো করে দিব। এবার ডিটি ডেল এল বাই ডেল কিউ ডট জে ইকুয়াল টু জিরো, কারণ এই টোটাল মানটা জিরো মান এটা থেকে বিয়োগ করলেও জিরো হয়, আর ডান পাশের জিরোই আমি রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার আর একটা মজার জিনিস কি আমরা লিখতে পারি, দেখুন আমরা লিখতে পারি এই যে ডিটি আছে আর এই পাশে জিরো আছে, তাহলে এই অংশটুকুর জন্য আমরা কি লিখতে পারি, ডেল এল বাই ডেল কিউ জে ইকুয়াল টু ধ্রুবক লিখতে পারি না, ধ্রুবক, কারণ আমরা জানি যে জিরোকে ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এই লাইনের পরে আমরা কিন্তু এটা লিখে দিতে পারি। তো আমরা এটাকে লিখে দিই 2 নং, এটুকু লিখলাম। তো এবার আমাদের বলছিল যে যদি ভরবেগটা যদি চক্রপথ স্থানাঙ্কে যুগ্ম হয়, কি হয়, যুগ্ম ভরবেগ। এবার কিন্তু ভরবেগের কথাটা আসবে, আমরা লিখে দিই কিন্তু যুগ্ম ভরবেগে আমরা একটু লিখতে পারি, কিন্তু আমরা এখানে লিখি যদি কিন্তু যুগ্ম ভরবেগে আমরা দেখছিলাম যে পি জে সমান কি হয়, ডেল এল বাই ডেল কিউ ডট জে এর সমান হয়। হ্যাঁ, এটা হবে জে, দুঃখিত, এটা হবে জে। তো এটা হচ্ছে যুগ্ম ভরবেগের জন্য, অর্থাৎ ভরবেগ হচ্ছে পি, আমরা জানি পি ইকুয়াল টু কি, এম ভি, পি ইকুয়াল টু এম ভি। তো এই জন্য পিকেই আমরা ভরবেগ দ্বারা ডিনোট করে থাকি। তাহলে যুগ্ম ভরবেগ যদি পি জে হয়, তাহলে এই পি জের মানটা আসলে ডেল এল বাই ডেল কিউ জে এর সমান। হ্যাঁ, এইটা কিভাবে হলো, এইটা চাইলে আমি এখানে একটু দেখাইতে পারি, কিন্তু একটু বড় হয়ে যায়, লেট হয়ে যাবে, তো দরকার নেই। আপনারা একটা কাজ করতে পারেন, কারো যদি এইটা দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা ডক্টর সাইদুজ্জামান স্যারের বইয়ের 2য় অধ্যায় থেকেই আপনারা এটা দেখতে পারবেন। সে খুব সুন্দর করে এইটার যে প্রমাণটা যে এখান থেকে এখানে কিভাবে আসে সেটা উনি দেখায় দিছে। তো ঠিক আছে, এটা আর এত ব্যাখ্যা আমি গেলাম না, আশা করি আপনারা বইটা থেকে দেখলেই বুঝতে পারবেন। তো ভরবেগ পি যেটাকে আসলে এই রাশির ফর্ম আকারে লেখা যায়, বা এই রাশিকে আপনার মানে করলে আপনি পি জে পাবেন। এটাই ছিল আমাদের এই যুগ্ম ভরবেগের ক্ষেত্রে। তো যুগ্ম ভরবেগের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আমরা এই যে 2 নং সমীকরণ পাইছিলাম সেই মানটা আর এটা কিন্তু সেম এখন না,
তাহলে আমরা লিখতে পারি যে 2 নং হতে পাই, আমরা লিখব এখন, সুতরাং 2 নং হতে কি পাই? তাহলে দেখুন তো এই রাশিটার জন্য আমরা কি লিখতে পারি? আসলে আমরা লিখতে পারি pj ইকুয়াল টু ধ্রুবক। তাহলে pj ইকুয়াল টু ধ্রুবক লিখে দিতে পারি আমরা। আর এইটাই হচ্ছে আমাদের কি, এই অংশের পরে আপনারা লিখে দিবেন যে সার্বজনীন ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্কে যুগ্ম হয় তবে তা সংরক্ষিত হবে। এই যে এখানে নিচে এইটুক লেখার পরেই এখানে সুতরাং চাইলে দিতে পারেন, পুরা এটা লিখে দিবেন যে সার্বজনীন ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্কে যুগ্ম হয় তবে তা সংরক্ষিত হবে। হ্যাঁ, সংরক্ষিত হবে। দেখুন তো আমরা এই যে pj সমান ধ্রুব পাইছি, তার মানে দেখা গেল যে এই pj হচ্ছে এই ভরবেগটা না, এই ভরবেগটা ধ্রুব মানে কি সংরক্ষিত থাকতেছে। আমরা সংরক্ষণ সূত্র বা সংরক্ষণ নীতি থেকে তো এইটাই জানি যে ধরুন ভরবেগের সংরক্ষণ নীতি, সেখানে আমরা দেখছিলাম যে ভরবেগটা আসলে ধ্রুব ছিল। ঠিক একইভাবে এই প্রশ্নের জন্য যেহেতু আমরা বলছি যে ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্ক যুগ্ম হয় তবে তার সংরক্ষিত থাকবে, তাহলে এই যে ভরবেগটা ধ্রুবক আছে, তাহলে এই ভরবেগটা সংরক্ষিত আছে। আমরা এটা দেখাই দিলাম। আমাদের এই প্রশ্নের অ্যান্সার এতটুকুই। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের অ্যান্সার। আর এটা যদি আসে আপনারা 4 মার্কের জন্য হয়তো আসবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা সবার জন্যই। তাই আমরা আশা করি যে এটা আমরা এই লেকচারের মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারছি। তো পরবর্তী লেকচারে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।